নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ যখন শারীরিক সমস্যায় আমরা ভুগি তখন সবার আগে কিন্তু মনে পড়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের কথা। এমন একজন চিকিৎসক যে একেবারে সেই ম্যাজিশিয়ানের মতন ছড়ি ঘুরিয়ে আমার জীবন বদলে দেবে না। চিকিৎসক কিন্তু তার পদ্ধতিতেই এগোবে, ম্যাজিশিয়ানের মতন কোনো চমক দেখাতে পারবে না। তবে আপনি ধীর স্থির ভাবে ডাক্তারবাবুদের কথা অক্ষরে অক্ষরে পালন করলে জীবনটা যেভাবে বদলে যাবে সেটা ম্যাজিকের থেকে কোনো অংশে কিন্তু কম হবে না। প্রচুর ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ নিয়ে আপনারা কিন্তু পৌঁছে যান আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিভিন্ন চেম্বারে। হয়তো আপনার নিজের মধ্যে সে আত্মবিশ্বাস থাকে না যে ভালো হতে পারবো কিনা, কিন্তু এনবিপি চিকিৎসকদের মধ্যে কিন্তু রয়েছে পুরোপুরি বিশ্বাস এবং তারা কিন্তু জানেন যে আপনাকে তারা ভালো করবেনই করবেন। আর সে কারণেই বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ থেকে আপনারা কিন্তু রেহাই পাচ্ছেন। আজকেও এরকম বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের জন্য আমরা আলোচনা করব এবং পাশাপাশি আমাদের এনবিপির নিজস্ব নাম্বার টিভি স্ক্রিনে কিন্তু যাচ্ছে এবং সেই নাম্বারে ফোন করে আপনারা চেম্বার সম্পর্কে জানতে পারেন, যোগাযোগ করতে পারেন এবং তার পাশাপাশি যেহেতু লাইভ অনুষ্ঠান সরাসরি কথা বলার সুযোগ কিন্তু আপনাদের জন্য রইল। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এই হালদার। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। বিভিন্ন সমস্যার মধ্যে একটি ক্রিটিক্যাল সমস্যা পার্কিনসনের সমস্যা। যাদের পরিবারে এই রোগে আক্রান্ত মানুষ রয়েছেন তারাই কিন্তু বোঝেন যে রোগটা কতটা জটিল, কতটা সমস্যা। শুধুমাত্র যে মানুষটি রয়েছে সে মানুষটি ভুগছেন তা নয়, পাশাপাশি তাকে নিয়ে কিন্তু পুরো পরিবার ব্যতিব্যস্ত হয়ে ওঠে। তো আজকে এই বিষয়টা নিয়ে একটু শুনবো যে পার্কিনসন রোগটা কি, কিসের কারণে এই সমস্যা আসে এবং ধীরে ধীরে সমাধানের দিকেও আমরা যাব। পার্কিনসন যে রোগটা, এটা একটা বয়স যখন বাড়ে আমাদের, প্রায় দেখা যায় যে 60-র কাছাকাছি, সেই সময় এই রোগটার প্রবণতা একটু বেশি দেখা যায়। এই রোগটা কি হয় যে আমাদের ব্রেনের কিছু সেল থাকে, সেই সেলগুলো যখন আস্তে আস্তে ক্ষয়ে যেতে থাকে তখন কি হয় আমাদের ব্রেন থেকে এক ধরনের কেমিক্যাল বেরোয় যেটাকে আমরা বলি ডোপামিন। সেই ডোপামিনটা আমাদের শরীরের একটা মেসেঞ্জার হিসাবে কাজ করে। এই যে আমরা হাত দিয়ে কোনো জিনিসকে ধরছি বা আমরা একটা জায়গায় স্টেপ ফেলছি পায়ে, তো কতটা পরিমাণ দূরে আমি পাটা ফেললে আমি একটা স্টেপ এগোতে পারবো, কতটা পরিমাণ ফোর্স দিলে আমি একটা জিনিসকে আমি তুলতে পারবো। তো এই যে একটা মেসেজ, এই মেসেজটা পৌঁছায় ডোপামিন, যেটা আমাদের ব্রেন সেল থেকে আসে এবং আমাদের বিভিন্ন হাত পা বিভিন্ন জায়গায় এই যে মেসেজ যেটা সেইটা যায়। এর ফলে কি হয়, আমরা হাঁটতে গেলে আমরা একটা ব্যালেন্স পাই যে হ্যাঁ আমরা এতটা পরিমাণ স্টেপ ফেললে আমরা ব্যালেন্স সহকারে আমরা হাঁটতে পারবো, বা কোনো জিনিস আমরা যখন তুলছি এতটা পরিমাণ ফোর্স দিয়ে সেই জিনিসটা তুলতে পারবো। তো যখন কি হয় আমাদের এই সেলগুলো একটু ড্যামেজ হয় বয়সের সাথে সাথে, তখন কি হয় এই ডোপামিনের ফরমেশনটা কমে যায়। তো ডোপামিনের ফরমেশনটা যখনই কমে যায় তখন এই মেসেজটা কিন্তু আর পায় না আমাদের হাত পা বিভিন্ন রকম নার্ভ। তখন কি হয়, ফার্স্ট এটা স্টার্টিং হয় আমাদের হাত এবং পা কাঁপতে থাকে, এবং যখন স্টার্টিং এটা হয় দেখা যায় যে হ্যাঁ হাত পা সারাক্ষণ কাঁপছে। তার সাথে সাথে দেখা যাবে যে আমরা কতটা পরিমাণ দূরে স্টেপ ফেলবো সেই আন্দাজটা আমরা করতে পারছি না। এর ফলে কি হয়, পেশেন্ট ডিসব্যালেন্স হয়ে যায়, অনেক ক্ষেত্রে পড়ে যায় এবং আস্তে আস্তে কি হয় ছোট ছোট স্টেপ ফেলতে থাকে, ছোট ছোট স্টেপ নিয়ে হাঁটতে থাকবে। এবং তার সাথে সাথে আমাদের ফেসে যখন এটা এফেক্ট হয়, ফেসের নার্ভে যখন এফেক্ট হবে তখন কি হবে, আমরা যে এক্সপ্রেশনটা দিই, আমাদের কাঁদতে গেলে একটা যেমন এক্সপ্রেশন থাকে, হাসতে গেলে একটা যেমন এক্সপ্রেশন থাকে, অবাক হলে একটা যেমন এক্সপ্রেশন থাকে, সেই এক্সপ্রেশনটাই কিন্তু আমাদের নষ্ট হয়ে যাবে। তার সাথে সাথে দেখা যাবে হাত এবং পায়েতে একটা রিজিডিটি, মানে হাত পায়ের যে মাসেল সেখানটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে এবং একটা সময় দেখা যায় যে হালকা একটুখানি মাসেলেতে পেনও হবে। তো এই পার্কিনসন রোগটা এতটাই খারাপ, এই কারণে আমরা বারবার ধরে এটাকে নিয়ে আলোচনা করি যে মানুষ হয়তো চাইছে যে হ্যাঁ আমি একটু হাঁটি, মানুষ চাইছে যে আমি কথা বলি বা জোরে কথা বলি বা আস্তে কথা বলি, এই কন্ট্রোলগুলো হারিয়ে ফেলে। এর ফলে কি হয় যে ন্যাচারাল যে লাইফ, সেই লাইফটা একদমই নষ্ট হয়ে যায় এবং আস্তে আস্তে দেখা যায় যে পেশেন্ট বেড রিডেন্ট হয়ে গেছে।
আমি আসছি এই ব্যাপারেতে, ফোনটা একদম ধরে নিই, অবশ্যই। তারপরে যে আসছি। মানুষটি সারাটা জীবন স্বাভাবিক জীবনযাপন করছে, সে মানুষটি হঠাৎ করে যখন হাঁটতে পারছে না, কথা বলতে পারছে না, চলতে পারছে না, তার জীবনের স্বাভাবিক কাজগুলো করতে পারছে না, সে কিন্তু মনের দিক দিয়েও ভীষণ রকম ভাবে ভেঙে যাচ্ছে। সব বিষয়ে সত্যি আবার ডাক্তারবাবুর সঙ্গে আমরা আলোচনায় ফিরে আসবো। তবে কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি বেলুর থেকে বলছি। কোথা থেকে? বেলুর থেকে বলছি। বেলুর থেকে বলছেন? হ্যাঁ বলুন, কি প্রবলেম আছে? বলছি এই মানে গরমটা পড়ার পর থেকে না খুব পেট গরম হচ্ছে। মানে বাড়িতে তেঁতুল সেদ্ধ খাচ্ছি, ঠান্ডা জলও খাচ্ছি, পেট গরম হয়ে যাচ্ছে, পেট গরম তো হয়ে শরীর যাচ্ছে। ঠিক হয়ে যাচ্ছে। এমনি কি শারীরিক কোনো রকম অসুবিধা হচ্ছে? মানে ঠিক বলতে ওই যেহেতু শরীর হিট হয়ে যাচ্ছে না, আচ্ছা। শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে। শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে। দেখুন, মেনলি আপনাকে একটা কথাই বলবো যে এখন যেহেতু গরম পড়েছে, আপনাকে শুনুন। ঠান্ডা রাখার জিনিস অবশ্যই খেতে হবে, যেমন একটু ডাবের জল খেতে হবে, তরমুজ খেতে হবে। তার সাথে সাথে আপনাকে যেটা বলবো যে দই ঘোল করে খান। দইকে নিয়ে এসে সেটাকে ঘোল করে সেই দইটা একটুখানি খান রেগুলার বেসে, সেখানেতে আপনার পেট ঠান্ডা থাকবে। এবং তারপরও যদি মনে হয় যে না আপনার শারীরিক কোনো রকম অসুবিধে হচ্ছে, তার জন্য এই যে যেমন বলছেন শ্বাসকষ্ট হচ্ছে, এরকম ধরনের কোনো যদি সমস্যা হয়, সমস্যা যদি থাকে, তাহলে অবশ্যই এসে একবার যোগাযোগ করতে পারেন। কিন্তু তার আগে আপনাকে এটাই বলবো যে একটুখানি পেট ঠান্ডা রাখার জিনিসগুলো একটুখানি খান, যেগুলো আমি বলে দিলাম। যদি তাতে কোনো রকম ভাবে ঠিক না হয়, তারপরও যদি সমস্যা বাড়ে বা ওই সমস্যা থেকে যদি অন্য কোনো সমস্যা আসে, তাহলে অবশ্যই বেলুড়েতেই আমাদের চেম্বার আছে। আপনি যে কোনো সময় হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, অবশ্যই আপনার প্রবলেমের সলিউশন হবে। একদম। আর সে কারণে কিন্তু 9830235527 বা 37 প্রথম থেকে বলবো, রাবাদু ভুলবেন না। আপনার বাড়ির কাছেই কিন্তু চেম্বার রয়েছে এবং সেখানে অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার জন্য রয়েছে। তাই বাড়ি থেকে দু কদম এগিয়ে তো আপনাকে আসতে হবে। পার্কিনসনের বিষয় নিয়ে কথা বলছিলাম এবং শুনছিলাম ডাক্তারবাবুর কাছ থেকে। শুনবো ডাক্তারবাবু আর একটু। তো পার্কিনসন রোগটা ভয়ঙ্কর এই কারণেই বলা হয় যে আমরা যদি চাই যে হ্যাঁ একটু কথা বলতে বা হাঁটতে বা একটা স্টেপ ফেলতে বা আমি কোনো একটা জিনিসকে হাতে করে তুলতে, এই ইচ্ছাটা ওনার মনেতেই রয়ে যায়। উনি হয়তো কিছু বুঝতে পারছেন না, কিন্তু দেখা যাবে যে হাঁটতে গেলেও প্রবলেম হচ্ছে, কোনো জিনিস হাতে করে ধরতে পারছে না, হাত সারাক্ষণ কাঁপছে। তো এটা একটা ভেতর ভেতর সে চাইছে কিন্তু পারছে না। এর ফলে কি হয়, পেশেন্ট আস্তে আস্তে মেন্টাল ডিপ্রেশনের মধ্যেও চলে যায় অনেক সময়। কারণ আমরা দেখেছি যখন পেশেন্ট আসে আমাদের কাছে, প্রায় হয়তো 8 বছর 10 বছর ধরে এই রোগেতে ভুগছেন, তো এসে কিন্তু ডাইরেক্টলি বলে হয়তো বাড়ির লোক নিয়ে আসছে, কিন্তু বাড়ির লোকের ওপর কিন্তু রেগে যাচ্ছে এবং বলছে যে দূর আমি তো ভালো হব না, আমি বেকার এখানেতে এলাম। কিন্তু যখন সে আস্তে আস্তে ট্রিটমেন্টটা নেওয়ার পর দেখা যায় যে হ্যাঁ আস্তে আস্তে তার প্রবলেমটার সলিউশনটা হচ্ছে, হাঁটতে পারছে, কথা বলতে পারছে, হাতে করে জিনিস তুলতে পারছে, তখন কিন্তু যে আনন্দটা আমরা দেখেছি পেশেন্টের মধ্যে, সেটা কিন্তু একটা আলাদা ধরনের। কারণ 10 বছর ধরে উনি ট্রিটমেন্ট করেই যাচ্ছেন, ওনাকে বলা হয়েছে যে না আজীবন মেডিসিন খেয়ে যেতে হবে। সেখানে এসে যখন অল্প সময়ের মধ্যে দেখা যায় যে উনি সুস্থ হচ্ছেন, তখন পেশেন্ট যেমন খুশি হয়, তার সাথে সাথে আমাদেরও ভালো লাগে যে হ্যাঁ আমরা একটা জটিল রোগকে একটা টাইম বাউন্ডের মধ্যে সারাতে পারলাম। তো এই পার্কিনসন কি করে, আস্তে আস্তে পুরোপুরি বেড রিডেন করে দেবে যদি এটা ঠিকঠাক ট্রিটমেন্ট না হয়। সব জায়গাতে ম্যাক্সিমাম জায়গাতে বলবেন যে হ্যাঁ এর যেটা সিমটম, যেমন হাত কাঁপছে, পা কাঁপছে, তো এই সিমটমগুলো ট্রিটমেন্ট করে, এই সিমটমগুলো ট্রিটমেন্ট করে যেতে হবে এবং সেটা আজীবন করে যেতে হবে। কিন্তু না, এর একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই ট্রিটমেন্ট আছে যেটা আমরা দিয়ে থাকি। আমরা বলে দিই যে হ্যাঁ এই টাইমের মধ্যে ওনার ট্রিটমেন্ট হবে এতদিন, এবং ট্রিটমেন্টের পর ঘরোয়া কিছু জিনিসও আমরা বলে দিই। তার ফলে কি হয়, পেশেন্ট দেখা যায় যে এই রোগটা থেকে যেমন সারলেন এবং ভবিষ্যতে যাতে এই রোগটা না আসে তার জন্য আমরা কিছু উপাচার বলে দিই। যদি ঠিকঠাক মতো করে পালন করেন তাহলে দেখবেন এই রোগটা আর ব্যাক করবে না। একদম। আমরা সবসময় বলে থাকি জটিল কঠিন সমস্যা যতটা সম্ভব আমাদের থেকে দূরে থাক, কিন্তু সমস্যা তো আর বলে আসে না, হঠাৎ করেই চলে আসে আমাদের জীবনে। পার্কিনসনের মতন সমস্যা, যে সমস্যা হয়তো আপনার বিছানা থেকে আপনাকে বাথরুমে নিয়ে যেতে দেবে না, আপনি ডাইনিং টেবিল পর্যন্ত আসতে পারছেন না, আপনি আপনার প্রয়োজনীয় লেখাটা পর্যন্ত লিখতে পারছেন না, এবং ধীরে ধীরে সত্যি এটা একটা মানসিক সমস্যা। শিশু সুলভ একটা ব্যবহার, ধীরে ধীরে কিন্তু অনেক কিছু পরিবর্তন কিন্তু আপনি আপনার পেশেন্টের মধ্যে দেখতে পাবেন। এবং যদি আপনার মনে হয় যে কোথাও আমি ট্রিটমেন্ট করছি কিন্তু মনের মতন রেজাল্ট পাচ্ছি না,
তাহলে কিন্তু অবশ্যই এনবিপি দরজা আপনাদের জন্য খোলা রয়েছে। টিভি স্ক্রিনে যাচ্ছে নাম্বার, সেই নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু ফোন করতে হবে। তবে সব থেকে বড় বিষয় ডাক্তারবাবু, যেটা আমরা প্রচুর পেশেন্টকে দেখেছি যারা বছরের পর বছর ধরে সমস্যাতেই রয়েছে, মেডিসিন খাচ্ছে কিন্তু সমস্যাটা কমার তো কথা, যখন মেডিসিন খাচ্ছে কিন্তু মনের মতন রেজাল্ট পাচ্ছে না, সেক্ষেত্রে এনবিপি কি তাদের ভালো কোনো খবর দিতে পারছে? দেখুন, আমরা যেটা ট্রিটমেন্ট করি সেটা হচ্ছে, আমরা বারবারই বলি যে আমরা মেন যে কজ, সেই কজটার ট্রিটমেন্ট করি। একটা রোগ হয়েছে তার নিশ্চয়ই কোনো না কোনো একটা কারণ থাকবে যে এই কারণের জন্য এই রোগ হয়েছে। এই যে যারা 8 বছর 10 বছর ধরে ট্রিটমেন্ট করে যাচ্ছেন, মেডিসিন খাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে যে না, ওনার রোগটা সারছে না, বরঞ্চ আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, পেশেন্ট বেডরিডেন্ট হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে ওনারা সিমটমের ট্রিটমেন্ট করছেন। কিন্তু যেটা দরকার এই রোগের ক্ষেত্রে, যদি আমি যে কোনো রোগের ক্ষেত্রেই তার কজটার ট্রিটমেন্ট দরকার। ঠিক সেরকম এই পার্কিনসনের ক্ষেত্রে আমি শুরুতেই স্টার্টিং করলাম যে এই রোগটা কেন হচ্ছে। এই রোগটা হচ্ছে আমাদের ব্রেন সেল যখন আস্তে আস্তে ড্যামেজ হচ্ছে, সেখান থেকে দেখা যাচ্ছে যে একটা কেমিক্যাল বেরোয় যেটাকে বলে ডোপামিন। সেই ডোপামিনটা আস্তে আস্তে কম বেরোচ্ছে বা আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে আমরা যদি শুধু নার্ভের ট্রিটমেন্ট করি তাহলে তো আমি মেন কজটা তো রয়েই গেল, সেই জায়গাটা তো ল্যাক রয়েই গেল। তো আমরা যেটা ট্রিটমেন্ট দিই, আমরা এই কজটার ট্রিটমেন্ট করি। আমরা চেষ্টা করি যে যাতে ব্রেনের সেলগুলো একটুখানি ডেভেলপমেন্ট হয়, যাতে এই যে ডোপামিনের সিক্রিয়েশনটা বাড়ে। এই ডোপামিনের সিক্রিয়েশনটা যদি আমরা ঠিকঠাক মতো করে বাড়াতে পারি, তাহলে আলটিমেটলি যে মেসেজের অভাবেতে পেশেন্ট হাঁটতে পারছে না, যে মেসেজের অভাবেতে কথা বলতে পারছে না, লিখতে পারছে না, হাত কাঁপছে, সেই প্রবলেমগুলো ধীরে ধীরে সলিউশন তো হয়েই যাবে। তার জন্য এক্সট্রা কোনো রকম কিছু ট্রিটমেন্টের প্রয়োজন হবে না, এক্সট্রা করে সারা লাইফ কোনো রকম ওষুধের প্রয়োজন হবে না। তো এইখানেতে আমরা একটু আলাদা অন্যদের ক্ষেত্রে, কারণ যে আমরা যেটা ট্রিটমেন্ট করছি সেটা একদম রুট কজ। আর যদি আমরা কজটাকে সারাতে পারি তাহলে দেখা যাবে যে পেশেন্ট যেমন তাড়াতাড়ি সুস্থও হবে, এবং যে কজটা একবার ঠিক হয়ে গেল সেই রোগটা কিন্তু আর কখনো আমাদের ফিরে আসবে না। একদম। আমরা নার্ভের সমস্যা নিয়ে কথা বলছিলাম। নার্ভের কিন্তু বিভিন্ন প্রকারের সমস্যা রয়েছে, তার মধ্যে অন্যতম জটিল সমস্যা কিন্তু এই পার্কিনসনের সমস্যা। সে কারণে আপনাদের সাথে আমরা আলোচনা করি। তাছাড়া নার্ভের আর অন্য যে সমস্যাগুলো রয়েছে তার ট্রিটমেন্টও কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে হয়। আমি পার্কিনসন নিয়ে আর কিছু শোনার আগে ডাক্তারবাবুকে এই প্রশ্নই করবো যে শুধু কি পার্কিনসন নাকি নার্ভের যে কোনো ধরনের সমস্যা? অনেকে বলে এমনি আমার একটু হাতটা কাঁপছে, বা নার্ভের আমার অন্য কোনো সমস্যা রয়েছে, বা আমার নার্ভের প্রবলেম রয়েছে। তো সব ধরনের সমস্যার ট্রিটমেন্ট আছে তো? অবশ্যই সব ধরনের। আমরা বারবারই বলি যে কোনো রকম ক্রনিক রোগের আমাদের কাছে ট্রিটমেন্ট আছে, যেখানেতে বলে যে সারা জীবন মেডিসিন খেতে হবে, সেই জায়গাটাতে আমরা একটা টাইম বাউন্ডের মধ্যে ট্রিটমেন্ট করি। আমি আসছি এটা নিয়ে। অবশ্যই, তার আগে একটু দেখে নেবো কে আছেন। বলুন। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি এই জয়নগর থেকে বলছিলাম। জয়নগর থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? সমস্যা বলতে আমার প্রবলেম হচ্ছে, আর হেয়ার ফল হচ্ছে। হেয়ার ফল হচ্ছে। বয়স কত আপনার? বয়স হচ্ছে 21। 21, 21 বছর বয়স। হেয়ার ফল হচ্ছে, তাই তো? হ্যাঁ, চুলগুলো একটু বয়সের মধ্যে বেড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার কি পেটের কোনো রকম সমস্যা আছে? পেটের সমস্যা বলতে ডাক্তার, আমি কি বলবো, সমস্যা তো এখন সবারই হয়। গ্যাস অম্বল এরকম থাকে? সম্বল বলতে তুমি মাথা করে না, আমি ঠিকঠাক অম্বল হয়েই থাকে। অ্যালার্জি আছে শরীরে? সেগুলো আমি টেস্ট করিনি ডাক্তার। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন টিভিতে, আমি বলে দিচ্ছি। এই যে চুল পড়ে যাওয়া বা যেটা খুব অল্প বয়সেতে যেটা সাদা হয়ে যাওয়া, এই জিনিসগুলো যেটা থাকে তার পেছনে কিছু কারণ থাকে। এক হচ্ছে যদি আমাদের কোনো রকম বাইরের ধুলো বালির মধ্যে অনেকক্ষণ ধরে থাকতে হয়, কিংবা যদি আমরা বিভিন্ন রকম প্রোডাক্ট ইউজ করি বা কোনো রকম কেমিক্যাল জাতীয় জিনিস যদি খুব বেশি ইউজ করি, সেখানেতে দেখা যায় একটা চুল পড়ার এবং চুল সাদা হওয়ার সমস্যা আসে। কিন্তু এছাড়াও কিছু কারণ থাকে যেটা আমাদের শারীরিক কারণের জন্য হতে পারে। যেমন হচ্ছে যদি আমাদের অ্যালার্জি থাকে, সেখান থেকে ওঠার চান্স থাকে। যদি আমাদের লিভারের কোনো রকম প্রবলেম থাকে তাহলে কিন্তু আমাদের চুল পেকে যাওয়া বা চুল ওঠার একটা সমস্যা থাকে। তো সেই জিনিসগুলো একটু দেখে নিতে হয়।
যে কারণ প্রত্যেকটার ক্ষেত্রেই ট্রিটমেন্ট প্রসেস আলাদা আলাদা হবে। যদি আমাদের শারীরিক কোনো রকম সমস্যার কারণে এটা হতে থাকে, তাহলে যতক্ষণ না আমরা শারীরিক কারণটাকে খুঁজে বার করে এবং সেইটার ট্রিটমেন্ট করতে পারবো, ততদিন কিন্তু আমরা বাইরে থেকে যতই বিভিন্ন প্রোডাক্ট শ্যাম্পু ইউজ করি সেটা কিন্তু কাজ দেবে না। তো সেই কারণেই কজটা খুব জানা দরকার। আপনার ক্ষেত্রেও বলবো যে কিছু টেস্ট আপনাকে করিয়ে নিতে হবে, যেমন একটা লিভার ফাংশন টেস্ট করিয়ে নিতে হবে, একটা অ্যালার্জির টেস্ট করিয়ে নিতে হবে। সেটা করে একবার দেখতে হবে যে ওখানে কোনো প্রবলেম আছে কিনা। সেই প্রবলেমটা যদি আমরা ঠিক করি এবং তার সাথে সাথে যদি আমরা হেয়ার ডেভেলপমেন্টের জন্য আমরা যদি ওষুধ দিই, বা আমাদের একটা আলাদা পার্টি আছে যেখানেতে শুধুমাত্র স্কিন আর আমাদের হেয়ার নিয়ে কাজ হচ্ছে, তো অবশ্যই এটার একটা ট্রিটমেন্ট আছে, এটা একটা সলিউশন আছে। কিন্তু তার আগে দরকার কিছু টেস্ট করে নেওয়া। আপনার ক্ষেত্রেও বলবো যে যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনি সমস্যার মধ্যে আছেন খুব, তাহলে অবশ্যই আমরা হেল্প করতে পারি। আপনি একবার হেল্পলাইন নাম্বার ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে গাইডলাইন দিয়ে দেবো যে কি করলে আপনি এখন আপনার যেটা সমস্যা সেখান থেকে আপনি ঠিক হবেন এবং ভবিষ্যতে যাতে এই সমস্যা আর না আসে তারও একটা গাইডলাইন আমরা দিয়ে দেবো। একদম। আসলে হেয়ার এবং স্কিন নিয়ে আমরা কিন্তু একটা নতুন বিপ্লব তৈরি করতে যাচ্ছি। যারা মনে করছেন দীর্ঘদিনের হেয়ারের সমস্যা বা স্কিনের প্রবলেম রয়েছে বা হেয়ার বা স্কিনের একটু জৌলস বাড়াতে চাই, তাদের জন্য কিছু স্পেশাল ট্রিটমেন্ট কিন্তু আমরা নিয়ে আসছি এবং সব বিষয় নিয়ে বিস্তারিত জানতে হলে আমাদের নাম্বার 9830235527 বা 37 এই নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে। তবে তার আগে নার্ভের সমস্যা অবশ্যই শুনে নেবো আমরা। তো নার্ভের বিভিন্ন রকম সমস্যা আছে। ফার্স্ট আমাদেরকে জানতে হবে যে কি কারণে আপনার নার্ভের প্রবলেমটা হচ্ছে। এই যে আমরা আজকে পার্কিনসন নিয়ে আলোচনা করছি, পার্কিনসনের একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকে, যেটা হচ্ছে আমাদের যেটা বয়সকালেতে অ্যাট্রোপি হয়, মানে আমাদের ব্রেন সেলেতে আমাদের অক্সিজেন সাপ্লাই কম যায় এবং আমাদের ব্লাড সার্কুলেশনটাও একটুখানি কম হয়। তো সেই কারণেও কিন্তু আমাদের এই বিভিন্ন রকম নার্ভের প্রবলেম হতে পারে। আমাদের হাতের পায়ের যে মাসেল আছে সেগুলো আস্তে আস্তে ক্ষয় হতে পারে। এছাড়াও অন্যান্য যে নার্ভের প্রবলেম আছে, যে আমাদের যদি সুগার থাকে সেখান থেকেও কিন্তু আমাদের নার্ভের প্রবলেম আসে। তো প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের ডায়াগনোসিসটা খুব দরকার। সেই কারণে আমরা বারবার ডায়াগনোসিসের উপরে জোর দিই। যদি আমরা অ্যাট্রোপি আর পার্কিনসনকে আলাদা না করতে পারি, যদি শুধু হ্যাঁ নার্ভের প্রবলেম হয়েছে, হ্যাঁ এই ওষুধ খেয়ে যান, সেটাতে কিন্তু হয় না। সেটাতে রোগ ভালো তো হবেই না, তার সাথে সাথে কি হবে যে আমাদের যে সমস্যাটা আছে সেটা বাড়তে থাকবে এবং একটা সময় গিয়ে দেখা যাবে যে সেটা 3rd স্টেজ 4th স্টেজে চলে গেছে এবং পেশেন্ট একদমই বেডরিডেন্ট হয়ে গেছে। তো সেই কারণে আমরা স্টার্টিংয়ে কি করি, আমরা ডায়াগনোসিসটা করি, সেটা যে কোনো রোগের ক্ষেত্রেই হোক। আর নার্ভের ক্ষেত্রে অবশ্যই বেশ কিছু টেস্ট আছে, সেইগুলো যদি করিয়ে নেওয়া যায়, দেখে নেওয়া যায় যে এটা অ্যাট্রোপির কারণে হচ্ছে না পার্কিনসনের কারণে হচ্ছে বা অন্য কোনো রকম নার্ভ, অবশ্যই তার ট্রিটমেন্ট আছে। এবং আপনি সাকসেস হবেন তখনই যখন আপনি মেন কজ খুঁজে সেই কজটার ট্রিটমেন্ট করতে পারবেন, যেটা আমরা করে থাকি। তো সেই কারণেই বলবো যে কোনো রকম ক্রনিক রোগের অবশ্যই ট্রিটমেন্ট আছে, সেটা নার্ভের হোক বা অন্য কোনো রকম কিছু। একদম তাই সবকিছুর জন্য যোগাযোগ কিন্তু করতে হবে। ক্রনিক বা ক্রিটিক্যাল সমস্যা ট্রিটমেন্ট কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আপনার সুগার, প্রেশার, থাইরয়েড বা ইউরিক অ্যাসিডের সমস্যা, কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, সবকিছু ট্রিটমেন্ট পাবে। অস্থির সমস্যা, নার্ভের সমস্যা, মাসেলের কোনো ধরনের পেন আসছে আপনার, বা আপনার হার্ট, লাংস, কিডনি বা লিভার ওরিয়েন্টেড কোনো প্রবলেম রয়েছে, পেটের সমস্যা বা পায়েস ফিসার ফিস্টুলার মতন সমস্যা, বা স্কিন ওরিয়েন্টেড কোনো সমস্যা আপনার রয়েছে, বা হতে পারে যে আপনি নেশায় আসক্ত, আপনার পরিবারের কোনো একজন মানুষ ম্যানিয়াগ্রস্ততায় আপনি আসক্ত রয়েছেন, সেটি বা সোরিয়াসিসের মতন বা অস্থির যে কোনো ধরনের সমস্যা আপনার রয়েছে, বা মাইগ্রেনের সমস্যা, আমরা বলে শেষ করতে পারবো না এত ধরনের সমস্যা। তো সবকিছু, এমনকি পুরুষ বন্ধুদের প্রস্টেটের সমস্যা, মহিলাদের পিরিয়ডস ওরিয়েন্টেড বা পিসিওডির মতন সমস্যা, লিউকোরিয়ার মতন সমস্যা, সবকিছু ট্রিটমেন্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। তবে আপনার যে সমস্যা হয়তো আমি বললাম না, সেই সমস্যার কি ট্রিটমেন্ট রয়েছে জানতে হলে আমাদের যে নাম্বার অর্থাৎ 9830235527 বা 37 নাম্বারে একবার ফোন করুন, কথা বলুন এবং আপনার বাড়ির কাছাকাছি চেম্বারটি সম্পর্কে জেনে নিন আর যোগাযোগ করার ইচ্ছেটাকে রাখুন, দেখবেন তাড়াতাড়ি ভালো হবে। কে আছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি প্রদীপ রায় বলছি। কোথা থেকে বলছেন প্রদীপ বাবু? বেলঘড়িয়া থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? বলছিলাম আমার হাঁটু ব্যথা নিয়ে। আচ্ছা, আমি খেলাধুলা করতাম তো বছর দশেক আমার চোট লেগেছিল, তখন যা করার করেছিলাম,
এখন দেখি দিন দিন দেখি বসলে উঠতে পারছি না, হাঁটু যেন ব্যথা করছে পর্যন্ত। আচ্ছা, কোন রকম কি আওয়াজ হচ্ছে হাঁটতে গেলে বা সিঁড়ি ভাঙলে? একটা একটা সবসময় অনেক সময় ফাট করে একটা আওয়াজ হয়। আচ্ছা, সকালে যখন ঘুম থেকে ওঠেন তখন কি একটু হাঁটুর ব্যথা বা জড়তা ভাবটা একটু থাকে? হ্যাঁ 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 হ্যাঁ। তারপর আস্তে আস্তে দুটো স্টেপ ফেললে আস্তে আস্তে তখন ঠিক হয়, ঠিক হয়। তখন ঠিক হয়, তাই তো? দেখুন, আপনি যে প্রবলেমটা বলছেন সেটা যা যা সিমটম আমি শুনলাম তাতে এটা কিন্তু অস্টিও আর্থারাইটিসের দিকে যাচ্ছে। শুনুন এবার আপনি। ঠিক আছে, তো অস্টিও আর্থারাইটিসের যে লক্ষণটা হয় সেটা হচ্ছে ফার্স্ট স্টার্টিং হবে আমাদের হাঁটুতে হালকা ব্যথা অনুভব হবে, বসে উঠতে গেলে আমাদের একটা আটকে যাবে এরকম একটা ভাব হবে, সঙ্গে একটা ব্যথা থাকবে, হাঁটতে গেলেও একটা ব্যথা থাকবে, সিঁড়ি ভাঙতে গেলে অসুবিধে হবে, সেখানে একটা অনেক সময় যদি স্টেজ বাড়ার দিকে থাকে তাহলে কিন্তু সেখানেতে একটু আওয়াজও হতে পারে। তো এই যে সিমটমগুলো এটা অস্টিও আর্থারাইটিসের সিমটম। অবশ্যই এর ট্রিটমেন্ট আছে, ভালো ট্রিটমেন্ট আছে। আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট একটা এক্সরে করতে হবে, হাঁটুর একটা এক্সরে করে আমাদের সাথে একবার যোগাযোগ করুন। কারণ এক্সরেটা করার দরকার এই কারণে যে আপনার ক্ষয়টা কতটা হয়েছে। কারণ অস্টিও আর্থারাইটিসে কি হয়, আমাদের দুটো হাঁটুর যে গ্যাপ সেটা কমে যায় এবং ভেতরের যে ফ্লুইডটা থাকে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এর ফলে যখনই আপনি বসবেন উঠবেন একটার সাথে একটা ঘষা খায়, সেই কারণে আপনার এই ব্যথাটা আসে। তো অবশ্যই এর ট্রিটমেন্ট আছে। একটা এক্সরে করে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে বলে দেবে আপনার কাছাকাছি কোন সেন্টারটা আপনার সুবিধা হবে, সেখানে এসে একবার যোগাযোগ করুন, অবশ্যই এর রেজাল্ট আপনি পাবেন। একদম। তবে আমার মনে হয় অস্থির সমস্যা নিয়ে ডাক্তারবাবুরা সব থেকে বেশি পেশেন্ট কিন্তু পান, বা এই সমস্যায় আক্রান্ত বন্ধুদের সমস্যার সমাধান করতে হয়। তো আপনাদের জাস্ট যোগাযোগ করতে হবে, একবার যোগাযোগ করুন, তাহলে কিন্তু তফাৎটা বুঝতে পারবেন যে আপনি অন্য কোথাও ট্রিটমেন্ট করছিলেন আর এনবিপিতে এসে ট্রিটমেন্ট করছেন। দুটো জায়গার ব্যবহার বলুন বা আপনি ট্রিটমেন্টের পদ্ধতি বলুন বা সফলতার মাপকাঠিটাই বলুন, সবকিছুর মধ্যে একটা তফাৎ কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আমরা নার্ভ ওরিয়েন্টেড বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম, ভীষণ সূক্ষ্ম হয় এই নার্ভ, তাই ট্রিটমেন্টটাও ভীষণ সূক্ষ্মতার সাথে কিন্তু আপনাদের জন্য করতে হয়। এবং এনবিপি চিকিৎসক বলুন বা আমাদের মেডিসিন ডাক্তারবাবু, পাশাপাশি পঞ্চকর্মা ডিপার্টমেন্ট, এই সবকিছু ভীষণ রকম সাপোর্ট করছে একজন মানুষকে তার সমস্যা থেকে বের হয়ে আসার জন্য। অবশ্যই, কারণ আমরা যে মেডিসিন ইউজ করি সেগুলো হচ্ছে একদম হার্বাল মেডিসিন। এবং এই যে কোনো রকম ক্রনিক রোগের ক্ষেত্রে কি হয়, আমাদের পঞ্চকর্ম থেরাপিটা দেওয়া হয়। পঞ্চকর্মটা কি করে, বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন রকম পদ্ধতি আছে। যেমন এই পার্কিনসন নিয়ে যখন আলোচনা হচ্ছে, এই পার্কিনসনের জন্য অবশ্যই পঞ্চকর্ম লাগে। এই যে বললাম আমরা যে সেই কজটা ট্রিটমেন্ট করি। আমাদের কি করতে হয়, আমাদের ব্রেনের যে সেলগুলো সেগুলো যাতে ঠিক থাকে, যাতে ক্ষয় না হয় এবং ডোপামিনের সিক্রিয়েশনটা যাতে বাড়ে, তার জন্য কি হয়, আমাদের পঞ্চকর্মর একটা পার্টের মধ্যে আছে শিরোধারা, শিরোপেঁচু। তো এই ধরনের জিনিসগুলো আমাদেরকে করতে হয়। তার ফলে কি হয়, আস্তে আস্তে আমাদের ব্রেন সেলগুলো ডেভেলপমেন্ট করে এবং এই ডোপামিনের ফর্মেশনটা বাড়ে। তো যখনই এই ডোপামিনের ফর্মেশনটা বাড়বে তখন কিন্তু আলটিমেটলি আমাদের যে প্রবলেমগুলো ফেস করতে হয় পার্কিনসনের ক্ষেত্রে সেগুলো কিন্তু ধীরে ধীরে চলে যাবে। এবং যদি একবার ফর্মেশনটা ঠিকঠাক মতো হয়ে যায় তখন দেখা যাবে যে ভবিষ্যতে এই প্রবলেমটা আর হচ্ছে না। তো অবশ্যই তার ট্রিটমেন্ট আছে, যদি ঠিকঠাক মতো করে কথা শোনে পেশেন্ট, এবং যদি যেগুলো আমরা ট্রিটমেন্টের পরবর্তী ক্ষেত্রে আমরা বলে দেবো সেইগুলো যদি ঠিকঠাক করে মেনে চলেন, তো ডেফিনেটলি এখন তো ভালো হবেনি, ভবিষ্যতেও ভালো থাকবে। একদম, এটা কিন্তু খুব বড় একটা আশার আলোর কথা যে যতদিন মেডিসিন খাচ্ছি ততদিন ভালো থাকবো, মেডিসিন বন্ধ করলে সমস্যা আবার আমার জীবনে আবারও ফিরে আসবে না, সেদিকেও কিন্তু একেবারে নজর থাকে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের। আপনি কিভাবে মেডিসিন ছাড়ার পরেও ভালো থাকবেন সেই নিয়মগুলো কিন্তু অবশ্যই বলে দেওয়া হয়, শুধুমাত্র অক্ষরে অক্ষরে আপনাকে পালন করতে হবে, তাহলে কিন্তু অবশ্যই আপনি ভালো থাকতে পারবেন সারা জীবনের জন্য। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি তাপস জানা বলছি, খড়গপুর থেকে। খড়গপুর থেকে, হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে রোদে বেড়ানো, আমার প্রচন্ড পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছে আর ঠান্ডা প্রচুর ইয়ে হয় আমাকে। ঠান্ডা লেগে যায়? এই ঠান্ডা লেগে যায়। আচ্ছা, তো এই ঠান্ডা লাগার যে ধাতটা, এটা কি আগাগোড়াই আছে? হ্যাঁ আছে আমাদের।
আর মাথা যেটা ব্যথা হচ্ছে সেটা কি মানে রোদে বেরোলে বা মেঘলা আকাশ থাকলে ব্যথাটা হচ্ছে এরকম ব্যাপার? না, এই রোদে বেরোনো কি হয় বেশি সেটা। আচ্ছা, মাথাটার একদিকটা ব্যথা হচ্ছে না গোটা মাথাতেই ব্যথা হচ্ছে? না, এই সামনের কপালের দিক থেকে। সামনের কপালটা। তার সাথে সাথে কি আপনার একটু নাক ব্লক হয়ে যায়? হ্যাঁ, ঠান্ডা প্রবলেমটা আছে তো, নাক ব্লক। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। আপনার যে প্রবলেমটা আছে সেটা দু ধরনের প্রবলেম আছে। একটা তো সাইনাসের প্রবলেম অবশ্যই আছে, তার সাথে সাথে কিন্তু মাইগ্রেন আছে। এই দুটো প্রবলেমের জন্য আপনার এই ব্যথাটা হচ্ছে। তো আপনাকে যদি পুরোপুরি সুস্থ হতে হয় তাহলে একটা নয় দুটোরই ট্রিটমেন্ট করতে হবে, তবে দেখবেন আপনার এই যে প্রবলেমটা এখন হচ্ছে সেটা ঠিক হবে। এবং যদি দুটো প্রবলেম ক্লিয়ার হয়ে যায় তাহলে দেখবেন ভবিষ্যতে আর এই জিনিসটা আসবে না। মাইগ্রেন এবং সাইনাসের জন্য খুব সুন্দর ট্রিটমেন্ট আছে। যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনি এখন যদি কোনো ট্রিটমেন্ট করে থাকেন সেখান থেকে আপনি হয়তো রেজাল্ট পাচ্ছেন না, তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। খড়গপুর থেকে বলছেন, খড়গপুরেতেই আমাদের চেম্বার আছে। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে বলে দেবে কোন দিনে ওখানেতে পাবেন। সেই দিন একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে গাইডলাইন দিয়ে দেবো কি করলে আপনি এখন ভালো হবেন এবং ভবিষ্যতে ভালো থাকবেন। একদম। একটু বন্ধুদের জন্য জানিয়ে রাখবো যে কোথায় কোথায় চেম্বার রয়েছে। যেমন আমাদের বনগাঁয় কিন্তু চেম্বার রয়েছে। এবার বনগাঁ চেম্বারে ডক্টর এস ভাদুরীকে আপনারা কিন্তু পাচ্ছেন। ক্যানিং এ পেয়ে যাচ্ছেন ডক্টর আর দেকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমান চেম্বারে এবার কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বহরমপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, কোচবিহার চেম্বারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুর চেম্বারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগর চেম্বারে ডক্টর এ হালদারকে, বোলপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, হেরিয়া চেম্বারে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেচেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আরামবাগ চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এবারে অনেকগুলো চেম্বারে কিন্তু অনেক দিন পর পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, তাই টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কিন্তু করতে ভুলবেন না। পাশাপাশি পুরুলিয়া চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আলিপুরদুয়ারে ডক্টর এস ঘোষালকে আপনারা পেয়ে যাচ্ছেন, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই রায়গঞ্জ চেম্বারে ডক্টর এস ঘোষালকে, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, হলদিয়া পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে এবং আগরতলা ত্রিপুরায় কিন্তু যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। তার পাশাপাশি বলে রাখবো যে আমাদের মধ্যমগ্রামে কিন্তু কলকাতায় চেম্বার রয়েছে, হাজরা ল্যান্সটাউনে আমাদের কিন্তু চেম্বার রয়েছে, এছাড়া হাতিবাগান চৌমাথার একেবারে কাছে আমাদের চেম্বার রয়েছে, খিদিরপুরে আমাদের চেম্বার রয়েছে, এছাড়া চেম্বার পেয়ে যাচ্ছেন হাওড়া শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে। তার পাশাপাশি প্রত্যেক বৃহস্পতিবার করে দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। সময় একটু সংক্ষিপ্ত, তবু একজন বন্ধু আছেন, একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি সম্রাট বলছি শ্রীভূমি থেকে। শ্রীভূমি থেকে, হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? অ্যাকচুয়ালি আমার এপিলেপসি প্রবলেম আছে, প্লাস কোমরে ব্যথাও হয়, সেটা নিয়ে। আচ্ছা, আচ্ছা, এপিলেপসির যে প্রবলেম আছে এটা মোটামুটি কতদিন? এটা 24 সাল থেকে। 24 সাল থেকে। এর জন্য এখন কি কোনো ওষুধ খান? হ্যাঁ, মেডিসিন না। আচ্ছা, আর কোমরে যে ব্যথাটা আছে, কোমরের ব্যথাটা কি সারাক্ষণই থাকছে? না, এখন কয়েকদিন থেকে দেখি, বুধবার থেকে স্টার্ট হয়েছে ব্যথাটা। আচ্ছা, দেখুন কোমরে যেটা ব্যথা বলছেন শুনুন। সেটা অনেক সময় লাম্বার স্পন্ডিলাইটিস এর জন্য হতে পারে, কিন্তু এক্স্যাক্ট কি হয়েছে সেটা যতক্ষণ না আপনি এক্সরে করছেন ততক্ষণ কিন্তু আপনি বুঝতে পারবেন না। আর এপিলেপসির যে সমস্যাটা আছে সেটারও আমাদের কাছে ট্রিটমেন্ট আছে ভালো। তো আপনি একটা কাজ করুন, আপনি একটা এক্সরে করান কোমরে। এই এক্সরে করে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে একবার যোগাযোগ করুন। আগে আমরা এক্সরে প্লেটটা দেখে নিই যে এক্স্যাক্ট আপনার কি প্রবলেম হয়েছে, এবং এতদিন যদি আপনি কোনো ট্রিটমেন্ট করে থাকেন তাহলে তার কাগজপত্রগুলো একবার নিয়ে আসুন, আমরা একবার দেখে নিই, এবং যদি আমরা প্রয়োজন মনে করি তাহলে দুটোরই আমরা ট্রিটমেন্ট করে দেবো, এবং দেখবেন আপনি আস্তে আস্তে ভালোও হবেন, এবং ভবিষ্যতে যাতে আপনার এই দুটো প্রবলেম আর ফেরত না আসে তার ব্যবস্থাও আমরা করে দেবো। একদম। আর যারা পৌঁছে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে তারা কেমন আছেন, এটা কিন্তু সব থেকে বড় একটা দিক, কারণ তারা যদি ভালো থাকেন আমরা সকলেও কিন্তু ভালো থাকবো এনবিপি তে ট্রিটমেন্ট নিয়ে। তাই তাদের কথা একটু শুনবো, তারপরে ফিরে আসছি অনুষ্ঠানে।
ম্যাডাম আপনার নাম কি? অঞ্জনা দত্ত, আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? হাওড়া কদমতলা। আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, কতদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছিলেন? 15 বছর ধরে ভুগছিলাম, শ্বাসকষ্টের সমস্যা ছিল? শ্বাসকষ্টের সমস্যা ছিল। আচ্ছা, আপনার যেটা ডায়াগনোসিস হয়েছিল সেটা হচ্ছে সিওপিডি বলছে, হ্যাঁ? হ্যাঁ তো এই শ্বাসকষ্ট সমস্যা নিয়ে ভুগছিলেন, আগে দেখিয়েছেন কোথাও? হ্যাঁ, মেডিকেলে দেখিয়েছি, পিজিতে দেখিয়েছি, ভাঙড়ে দেখিয়েছি। তারপরে একদিন বললো আপনি এই মাসের মধ্যে মারা যাবেন। তখন আচ্ছা। আমার খুব কান্না পাচ্ছে, আমার মেয়েরাও খুব কান্নাকাটি করছে। আমি বাইরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিল। তখন একদিন সকালবেলা টিভি খুলেছি, দেখছি যে ভদ্রলোক অ্যাড দিয়েছে। তখন আমি এই নাম্বার নিয়ে আমি ডাক্তারবাবুর কাছে আসি। আচ্ছা, মোটামুটি আপনি 7-8 মাস এখানে ওষুধ খেয়েছেন, তাই হ্যাঁ তো? হ্যাঁ, আচ্ছা, তো 7-8 মাস ওষুধ খেয়ে আজকে কেমন আছেন আপনি? একদম ভালো আছে। এখন আর- একদম শ্বাসকষ্টের কোনো আমি বুঝতে পারি না, একদম নিরালায় ঘুমাই। আচ্ছা। খুব একদম নিজের থেকে ঠান্ডা গরম জলে চান করি, আচ্ছা। আর ঠান্ডা গরম জল খাই, ওষুধ সব গরম জলেতেই খাই। আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, এখন তো শীতকাল, তাও কোনো কষ্ট হচ্ছে না না? না না, আমার একদম কষ্ট হচ্ছে না। আচ্ছা, আগে কি শীতকালে কষ্ট হতো? ওরে বাপরে, দম ছুটে যেতাম, একদম দম ছুটে যেতাম, ছুটোছুটি করে লেগে যেতাম। আর সারা বছরই কিছু না কিছু কষ্ট হতো? হ্যাঁ, ওই ভুগতেই থাকি, ভালো হতাম না। আচ্ছা, এখন আপনি তাহলে একটু আনন্দ পেয়েছেন, শান্তি পেয়েছেন? হ্যাঁ, আমি আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি, আমার ঘুমিয়ে শান্তি। ঠিক। আমি একদম মুখে আছি। আপনার তাহলে এখানে আয়ুর্বেদে এনবিপি তে এসে চিকিৎসা করানোতে আপনি যেটা শুনেছিলেন আপনার আয়ু শেষ হয়ে যাচ্ছে, সেটা এখন আয়ু বৃদ্ধি পেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি একদম ভালো আছি, কোনো আমার অসুবিধা বলে নেই। আচ্ছা, যারা টিভিতে প্রোগ্রাম দেখেন তাদের জন্য আপনি কি বলতে চাইবেন? হ্যাঁ, এই শ্বাসকষ্টের জন্য আয়ুর্বেদিক ওষুধ খাক, ওনারা ভালো হয়ে যাবে। ভালো হয়ে গেলে আনন্দ থাকবে। যেরকম যেরকম ডাক্তারবাবু সব বলবেন সেরকম সেরকম মানতে হবে। আমি ঠান্ডা গরম জলে চান করি, আর ঠান্ডা গরম জল খাই, ঠান্ডা গরম জলে বাইল করে ওষুধ খাই। আমি একদম ওকে। শ্বাসকষ্ট বলে আমি কোনো কিচ্ছু বুঝতে পারি না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আপনি এত সুস্থ আছেন বলে আমরাও খুব হ্যাপি। হ্যাঁ। আপনি সারা জীবন সুস্থ থাকুন, এই হ্যাঁ। প্রার্থনা করি। হ্যাঁ, আপনাদের ঘরেও প্রার্থনা করি আপনারা ভালো থাকুন। ঠিক। আপনারা দেবতা, ডাক্তারবাবু মানে দেবতা। আমার খুব ভালো আছি আমি। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরও অনেক ধন্যবাদ। স্যার, আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায়, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা। আর আরো ভালো করে একটু বলি, লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। ভুগছিলাম। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। বন্ধ করলাম, আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন নিশ্চয়ই? এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্ট রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ।
নমস্কার, এনবিপি ইউনানি আপাতত রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, গরমের মতন একটা সিজন, কিন্তু সেখানেও কিন্তু উৎসব বা অকেশনের কোনো খামতি নেই। সে কারণে সব সময় চলে কিন্তু খাওয়া দাওয়া। গরমকাল মানে আম, জাম, কাঁঠাল, ভরপুর খাওয়া দাওয়া, মিষ্টি খেতে সবসময় ভালোবাসি। কোনো না কোনো একটা অকেশন যেখানে খেতে কিন্তু হবে, বা অতিথি নারায়ণ অর্থাৎ তার সেবা তো করতেই হবে। এত কিছুর মধ্যে দিয়ে যেটা সব থেকে বড় সমস্যার হয়ে যায় সেটা হচ্ছে সুগার বা ডায়াবেটিসের সমস্যা। যারা খেতে ভীষণ ভালোবাসেন কিন্তু হয়তো জানেন না আপনার সুগার লেভেলটা বাড়ছে, কিন্তু তার মধ্যে খেয়ে যাচ্ছেন, ব্যাস আর কিছু কথাই নেই, একেবারে সুগার কিন্তু পৌঁছে দেয় এমন একটা রেঞ্জে যেখান থেকে তাকে আবার স্বাভাবিক করাটা বেশ বেগ পেতে হয়। এছাড়াও কিন্তু অনেকের হু করে বাড়ছে সুগারের পরিমাণ, কারণ এখন প্রত্যেকটি পরিবারে কিন্তু সুগারে আক্রান্ত মানুষের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। তাই কিভাবে আপনি ভালো থাকবেন? খাওয়া দাওয়া একেবারে আপনাকে ছেড়ে দিতে হবে? এর থেকে তো ব্যাড নিউজ আর কিছু হতেই পারে না। কিভাবে নিজেকে সুস্থ রাখবেন, পাশাপাশি আপনার পছন্দের খাওয়াকেও একটু হলেও চেখে দেখতে পারবেন। তো সব বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এই সংস্থার অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এ হালদার। আরো একবার স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। তবে আমরা আলোচনায় যাব তার আগে একজন বন্ধু আছেন ফোনে, তার সাথে একটু কথা বলে নেবো। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? গড়িয়াহাট থেকে বলছিলাম। গড়িয়াহাট থেকে বলুন, কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার মানে প্রচুর হেয়ার ফল হচ্ছে আর গ্রে হেয়ারের সমস্যা। বয়স কত আপনার? 32। 32। আপনি কি এমনি বাইরে ধুলোতে সারাক্ষণ কি কাজ করতে হয়, মানে বাইরে? হ্যাঁ। আচ্ছা, এই সমস্যাটা মোটামুটি কতদিন হলো আছে? সমস্যাটা না আগে ছিল, কিন্তু রিসেন্ট দেখছি মানে বেশি হচ্ছে। আচ্ছা, কোন রকম লিভারের কোন রকম সমস্যা আছে বা জানেন আপনি? না না, আমি লিভার টেস্ট, ফাংশন টেস্ট করি। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। এই চুল পড়ার জন্য আমরা বারবারই বলি 3টে জিনিস দায় থাকে, যেটা হচ্ছে ফার্স্ট, যদি আমাদের বাইরে ধুলোবালির মধ্যে খুব কাজ করতে হয়, সেখান থেকে একটা কেমিক্যাল রিয়াকশন থেকে হয়। দ্বিতীয়ত হচ্ছে যদি শারীরিক কোনো অসুবিধা থাকে, যেমন লিভারের যদি কোনো রকম সমস্যা থাকে বা অ্যালার্জির যদি কোনো রকম সমস্যা থাকে, সেখান থেকে কিন্তু এই হেয়ার ফলের মতো প্রবলেমটা আসে। তো আপনাকে একবার দেখতে হবে। হ্যাঁ, এই 3টে কারণেরই অবশ্যই ট্রিটমেন্ট আছে, কিন্তু ট্রিটমেন্ট প্রসেসটা আলাদা আলাদা। তাই আগে একবার দেখে নিতে হবে যে আপনার এই 3টের মধ্যে কোন সমস্যাটা আছে, এবং তার জন্য কি করতে হবে, আপনাকে একটা লিভার ফাংশন টেস্ট করতে হবে আর একটা অ্যালার্জির টেস্ট করতে হবে। এই দুটো রিপোর্ট করে আপনি একবার আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাকে গাইডলাইন দিয়ে দেবো যে আপনার কি করলে আপনি এই প্রবলেম থেকে বেরোবেন, এবং ভবিষ্যতে যাতে আপনার চুলের এই ধরনের সমস্যা না হয় তারও একটা গাইডলাইন আমরা দিয়ে দেবো। হেয়ার বা স্কিন ওরিয়েন্টেড যে কোনো ধরনের প্রবলেমের জন্য আপনারা কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন। খুব ভালো একটা খবর কিন্তু আপনাদের জন্য ওয়েট করছে, সেটা কিন্তু অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করলেই আপনারা কিন্তু জেনে যেতে পারবেন। ট্রিটমেন্ট তো অবশ্যই রয়েছে আপনাদের জন্য। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন, বলুন কি সমস্যা? আমি বলছি যে একজন সুস্থ মানুষের মানে ধরুন যার শরীরে বেশি পরিমাণে ঘাম হয়, বেশি পরিমাণে শরীরে ঘাম হয়, সুস্থ মানুষের সারাদিনে কত লিটার জল খাওয়া প্রয়োজন? গরমকাল মানে গরমকাল ধরে যদি বেশি ঘাম হয় কি হবে? আচ্ছা, গরমে কতটা জল গরমে খাওয়া? দেখুন, এমনি আমাদের দরকার 3 থেকে 4 লিটার জল এমনি সারাদিনের মধ্যে খাওয়াটা দরকার, এবং অনেকে কি হয় এর থেকে বেশিও খায়, এবং সেটা ডিপেন্ড করে মানুষের স্ট্রাকচারের ওপর, তার ওজন কত, তার হাইট কত, সেই জিনিসগুলো দেখার পরই একটা গাইডলাইন দেওয়া যায়। তো মিনিমাম 3 থেকে 4 লিটার আপনি খেতে পারেন। একদম, যেটা আমরা বলে থাকি 6 থেকে 8 গ্লাসের মতন আপনারা জল খেতে পারেন। তবে ডাক্তারবাবুরা সবসময় বলে থাকেন আপনার হাইট, আপনার ওয়েট, স্বাভাবিক ব্যাপার, এটার উপরে তো একটু তারতম্য হয়। তবে আপনারা যদি চেম্বারেও আসেন, অনেকে কিন্তু অসুস্থতা নিয়ে যে আসবেন তার কিন্তু কোনো মানে নেই। কি আপনার লাইফস্টাইল হবে, কি আপনি খাবেন, কি আপনি খাবেন না, বা কি ধরনের যোগা আপনি করবেন, বা পঞ্চকর্মা আপনার জন্য ভালো কিনা, আপনি পঞ্চকর্মা নিয়ে এই সুস্থতাকে আরো ধরে রাখতে পারবেন কিনা, এই সব অ্যাডভাইস কিন্তু আপনাকে দেওয়া হবে। তার জন্য কিন্তু যোগাযোগ অবশ্যই করতে হবে। আমরা সুগার নিয়ে একটু আলোচনা করব, কারণ গরমকাল, জামাই ষষ্ঠীও থাকে, আম জাম কাঁঠালের গন্ধ নাকে ভরভর করছে, তার মধ্যে তো বাঙালিদের রসগোল্লা রয়েছে। তো এত কিছু লোভনীয় খাবার কি সত্যিই ছেড়ে দেবো আমরা সুগারকে ভয় পেয়ে? দেখুন, মেন জিনিস হচ্ছে সুগারটাকে ট্রিটমেন্ট করতে হবে। আমরা সুগার নিয়ে এর আগেও অনেক
প্রোগ্রাম করেছি যেখানেতে আমরা বলেছি যে হ্যাঁ, সুগারের জন্য আজীবন ধরে ওষুধ খাবার প্রয়োজন হয় না, এবং সেটা আমরা প্রুভও করেছি, আমরা দেখিয়েছি যে অনেক পেশেন্ট আছে যারা কিন্তু ট্রিটমেন্টের পর এখনো পর্যন্ত প্রায় হয়তো কারুর 2 মাস, কারুর 3 মাস, কারুর 5 মাস হয়ে গেছে, তাদের কিন্তু কোনো রকম ওষুধের প্রয়োজন হচ্ছে না। মেন জিনিস হচ্ছে আমরা যেটা ট্রিটমেন্টটা করি সুগারের জন্য সেটা একটু আলাদা, কারণ আমরা বারবারই বলি যে প্রত্যেকটা জিনিসেরই একটা কজ থাকে, সেই কজটার ট্রিটমেন্ট করতে হয়। কিছু কিছু সুগার পেশেন্ট থাকে যাদের জেনেটিক হয়, কিন্তু কিছু কিছু সুগারের পেশেন্ট থাকে যাদের একটা শারীরিক প্রবলেম থেকে সুগারটা আসে, যেটা হচ্ছে প্যাঙ্কিয়াসের প্রবলেম, এবং প্যাঙ্কিয়াস থেকে ইনসুলিনের ফরমেশনটা কম হওয়ার কারণে। আমি আসছি এটাতে, ফোনটা ধরে একদম। তার আগে একটু দেখে নেবো কে আছেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? নিবেদিতা দাস বলছি টালিগঞ্জ থেকে। টালিগঞ্জ থেকে বলুন, কি সমস্যা আছে? আমার না একটু স্কিনের একটু সমস্যা হচ্ছে। কি ধরনের সমস্যা? স্কিনের? স্কিনের আর পায়ের একেবারে যে পাতা, পায়ের গোড়ালি প্রচন্ড শক্ত হয়ে গেছে। আমি ওই জায়গাটাতে না কোনো স্পেস পাচ্ছি না, মানে ওখানে হাত দিলেও খুব শক্ত। দেখুন, হাত দিলে শক্ত, এটা স্কিনের প্রবলেম অনেক সময় নাও হতে পারে, ঠিক আছে? আমাদের স্কিনের অনেকগুলো লেয়ার থাকে, শুনুন একটা। সেখানের প্রবলেম হতে পারে। আর যদি কোনো রকম র্যাশ জাতীয় কিছু আপনি দেখতে পান, তাহলে সেটা অবশ্যই স্কিনের আন্ডারে ফেলবো। তবে হ্যাঁ, এটা একটু দেখার প্রয়োজন আছে, কারণ আপনি যতটুকুনি বললেন ততটুকুনিতে কিন্তু ঠিক ক্লিয়ার হলো না যে এক্স্যাক্ট আপনার প্রবলেমটা কি। হ্যাঁ, তবে আপনাকে একটা কথাই বলতে পারবো যে হ্যাঁ, অবশ্যই স্কিনের যে কোনো রকম প্রবলেম, কিংবা যদি আপনার ওই জায়গায় লোকাল কোনো রকম মাসেলেতে গ্রোথ হয়ে থাকে, তো এই ধরনের সমস্ত রকমের প্রবলেমেরই অবশ্যই ট্রিটমেন্ট আছে। কিন্তু এভাবে না বলে একবার যদি দেখে নেওয়া যায় তাহলে সেটা বেটার। আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে একবার যোগাযোগ করুন, আপনাকে বলে দেবে কোনখানটা আপনার সুবিধা হবে, কোন চেম্বার আপনার সুবিধা হবে। তো সেখানে এসে একবার যোগাযোগ করুন, একবার দেখে নিই, তারপরে ডেফিনেটলি আপনাকে বলে দেবো যে এইখান থেকে কিভাবে আপনি ভালো হবেন। একদম। স্ক্রিনে কিন্তু যাচ্ছে আমাদের ফোন নাম্বার, সেই নাম্বার কিন্তু মিস করবেন না, নোট করবেন বা মোবাইলে সেভ করবেন, আর অবশ্যই ফোন করবেন। যে বিষয় নিয়ে কথা বলছিলাম, সুগার। তো এই কারণটা হচ্ছে দুটো, যেটা বললাম। এক হচ্ছে যদি জেনেটিক কারণে হয়, সেখানে তো একটা টাইমের মধ্যে সেটাকে কন্ট্রোল করা সম্ভব। এবং যদি আপনার শারীরিক কারণের জন্য হয়, যেটা বললাম যে আমাদের প্যাঙ্কিয়াসের যদি কোনো রকম প্রবলেম হয়, সেখান থেকে আমাদের একটা ইনসুলিন বলে এক ধরনের কেমিক্যালের ফর্মেশন হয়, যেটা কি হয় আমাদের শরীরের মধ্যে ব্লাড সুগার লেভেলটাকে কন্ট্রোল করে। যখনই এই ইনসুলিনের পরিমাণটা আমাদের কম হতে থাকে বা কম বেরোয়, তখন কি হয়, আলটিমেটলি আমাদের ব্লাডের মধ্যে সুগার লেভেল বাড়ে। তো ট্রিটমেন্টটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা হয় বিভিন্ন জায়গায় যে এর জন্য আজীবন ধরে ওষুধ খেতে হবে। কারণটা হচ্ছে ওনারা যে ট্রিটমেন্টটা দেন সেটা হচ্ছে সুগার লেভেলটাকে জাস্ট কন্ট্রোলে রাখার জন্য। এই যে আজীবন ওষুধ খেয়ে যেতে হবে, কেন বলে? কারণ ওই মেডিসিন যতক্ষণ খাবেন আপনার সুগার লেভেলটা কন্ট্রোলে থাকবে। অনেক সময় দেখা যায় যে একই ওষুধ 1 বছর ধরে খাওয়ার পর সুগার লেভেল বেড়ে যাচ্ছে, তখন কি হয়, নয় ডোজ বাড়াবে, সেই ডোজ বাড়িয়ে সেটাকে খেতে হবে, এর ফলে এটা কন্ট্রোলে থাকবে। আর যদি সেখানে তো কন্ট্রোল না হয়, আমাদের বাইরে থেকে ডাইরেক্ট ইনসুলিন আমাদের পুশ করতে হয়। তো ট্রিটমেন্টটা এটাই। কিন্তু আমরা যে ট্রিটমেন্টটা করি একটু আলাদা। আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা প্যাঙ্কিয়াসটাকে ঠিক করার চেষ্টা করি, আমরা ইনসুলিনের ফরমেশনটা বাড়ানোর চেষ্টা করি। এর ফলে কি হয়, যে ইনসুলিনের ফরমেশন যদি আমরা ঠিকঠাক মতো করে বাড়াতে পারি, সঙ্গে সুগার লেভেলকে কন্ট্রোল, তখন কি হবে, যে আমাদের সুগার লেভেলকে কন্ট্রোলে রাখার জন্য আজীবন মেডিসিনটা খেতে হবে না। তাই আমরা যেটা করি সেটা হচ্ছে একটা টাইম বাউন্ডের মধ্যে কোন পেশেন্টের সুগার লেভেল কত আছে, কত নিয়ে আসছে, তার উপরেতে ডিপেন্ড করবে যে ওনাকে কতদিন ট্রিটমেন্টটা করতে হবে, আমরা সেটা বলে দিই। এবং যখন আমরা দেখা যায় যে প্যাঙ্কিয়াসেরও ট্রিটমেন্ট করছি, তার সাথে সাথে সুগার লেভেলটাকে কন্ট্রোল, একটা সময় কি ইনসুলিনের ফরমেশনটা বেড়ে গেল, তখন আর কোনো রকম মেডিসিনের প্রয়োজন হলো না। ইনসুলিন লেভেল বাড়া মানেই আমাদের শরীরের মধ্যে ব্লাডের সুগার লেভেলটা আমাদের কম থাকবে। এবং যখন ট্রিটমেন্টটা হয়ে যাবে, আমরা ঘরোয়া কিছু হার্বস বলে দিই, ঘরোয়া কিছু উপাচার বলে দিই, কিছু ডায়েট বলে দিই। ডায়েট অবশ্যই একটা ফ্যাক্টর থাকে, ডায়েটটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে যাতে আমাদের সুগার লেভেলটা ভালো থাকে।
এবং সেই ডায়েট যদি ঠিকঠাক মতো করে মেনটেন করেন, সঙ্গে কিছু যোগা থাকে, তো এই উপাচারগুলো যদি ঠিকঠাক মতো করে মেনটেন করতে পারে, তখন দেখা যায় যে ভবিষ্যতে এই সুগারের জন্য কোনো রকম ওষুধের প্রয়োজন হচ্ছে না। এই হার্বস এবং যে যোগা এবং ডায়েটের মাধ্যমেই উনি ঠিক থাকছেন, সুগার লেভেল কন্ট্রোলে থাকছেন। এটা আমরা শুধু মুখে নয়, আমরা বহু পেশেন্ট এরকম আছে যারা 2 মাস 3 মাস 8 মাস হয়ে গেল, ওষুধ ছেড়ে দিয়েছে, ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে, সুগার লেভেল কন্ট্রোলে এসে গেছে, তারপরেও কিন্তু এতদিন পর্যন্ত কোনো রকম ওষুধের প্রয়োজন হয়নি। আমাদেরকে ফোন করে প্রতি মাসে, ফোন করে আমাদেরকে জানায় যে আমাদের সুগার লেভেল এত আছে, এই আছে, আমরা সেই অনুযায়ী ওনাকে জাস্ট ফোনেতে একটা অ্যাডভাইস দিয়ে দিই। উনি ঠিকঠাক মতো করে সেইগুলোকে যদি পালন করে, এখনো পর্যন্ত দেখা গেছে কোনো রকম মেডিসিনের প্রয়োজন হয় না। একদম। এনবিপিতে প্রচুর চিকিৎসক রয়েছে, তবে প্রত্যেকের সাথে কথা বলার সুযোগ কিন্তু আপনার থাকছে। আপনি যে চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা করছেন, যদিও কোনো একজনের চিকিৎসক তত্ত্বাবধানে নয়, সকল চিকিৎসকের মেলবন্ধনে কিন্তু আপনার ট্রিটমেন্টটা এগিয়ে যায়, তবু আপনি যার তত্ত্বাবধানে রয়েছেন তার সঙ্গে আপনি যোগাযোগে কিন্তু থাকতে পারবেন। আপনার প্রবলেম বা আপনার ভালো থাকা, আপনার ভালো না লাগা, আপনার ভালো লাগা, সব বিষয়গুলো কিন্তু শেয়ার করতে পারবেন। এটা কিন্তু একটা বন্ধন, একটা সম্পর্ক। এই সম্পর্ক সবসময় কিন্তু বজায় রাখার চেষ্টা করে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। সে কারণে অনেকেই কিন্তু বলে থাকেন যে প্রথমে বিশ্বাসই করিনি। আজকেও যেরকম একজন বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল, তিনি বললেন একটা সময় আমার 600 সুগার থাকতো, এনবিপির সহযোগিতায়, চিকিৎসকদের পরামর্শ এবং মেডিসিন সবকিছুর মধ্যে থেকে এখন আমার সুগার লেভেল একেবারে কিন্তু কন্ট্রোলে। এটাই কিন্তু সব থেকে বড় নিউজ এবং সব থেকে বড় বিষয়, বেশ কিছু মাস যদি আপনি ডাক্তারবাবুদের কথা অক্ষরে অক্ষরে পালন করেন, একটা সময় আপনি ওষুধ ছাড়া, ওষুধের উপর নির্ভর না করে নিজেকে কিন্তু ভালো রাখতে পারবেন। তবে ডাক্তারবাবু থেকে আরেকটা প্রশ্ন করব, অনেক পাথিতে মানুষ মেডিসিন খেয়ে, মানে খাচ্ছে তো খাচ্ছে, মেডিসিন খেয়েই যাচ্ছে বা অন্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করছে, সবকিছুর মধ্যে থেকে ধীরে ধীরে তারা বলে যে প্রচুর সাইড এফেক্ট, যে সত্যি কি সুগার থেকে আমরা সঠিকভাবে ট্রিটমেন্টে না গেলে সাইড এফেক্টের সম্মুখীন আমাদের হতে পারে? অবশ্যই, ডেফিনেটলি, কারণ সুগারটাকে আমরা এমনিই বলি সাইলেন্ট কিলার। তো সাইলেন্ট কিলার কেন বলা হয়, যে যদি এটা ঠিকঠাক মতো কন্ট্রোলের মধ্যে না আনা যায়, যদি দীর্ঘদিন এই সুগারের প্রবলেমটা থাকে এবং অ্যাবনর্মাল ভাবে যদি আমাদের সুগার লেভেলটা হাই থাকে, আমাদের শরীরের মাল্টিপল অর্গানকে এটা এফেক্ট করে। সেখানে আমাদের চোখ হতে পারে, আমাদের নার্ভ হতে পারে, আমাদের কিডনি হতে পারে, আমাদের লিভার হতে পারে, আমাদের শরীরের যে কোনো রকম মাসেল, যে কোনো রকম নার্ভ, তো বিভিন্ন রকমের প্রবলেম হয়। এবং সেখান থেকে দেখা যায় যে একটা সময় গিয়ে নয় রেনাল ফেলিওর, নয় একদম সম্পূর্ণ চোখে দেখতে পাবে না, এরা নয় লিভারের প্রবলেম, এই জিনিসগুলো এসেছে। এরকম বহু পেশেন্ট আমাদের কাছে আসে যাদের কন্ট্রোলে নেই, 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেল কিন্তু কন্ট্রোল আসছে না। ধীরে ধীরে দেখা যায় যখন আমরা টেস্ট করি, তার নয় কিডনিতে প্রবলেম পাওয়া যাচ্ছে, নয় নার্ভের প্রবলেম আছে। তো এটার সাইড এফেক্ট অবশ্যই থাকে, সেই কারণে সুগারটাকে কন্ট্রোলে রাখা খুব দরকার। যদি না কন্ট্রোল হয়, তাহলে আমাদেরকে ভাবতে হবে যে হ্যাঁ, আমি যে প্যাথি করছি তাতে যদি কন্ট্রোল হচ্ছে না, তাহলে আমাকে দরকার পড়লে প্যাথি চেঞ্জ করতে হবে, কিন্তু সুগার লেভেলটাকে অবশ্যই কমাতে হবে। এটা কিন্তু সত্যি খুব ভয়ের, যে দীর্ঘদিনের সুগারের কারণে আপনার কিডনির সমস্যা হয়ে গেল, আপনার চোখের সমস্যা আপনি দেখতে পাচ্ছেন না, আপনার নার্ভের প্রবলেম বেড়ে গেল, আপনার স্কিন খারাপ হয়ে গেল, তাহলে এর থেকে কিন্তু দুঃখের আর কিছু হতে পারে না। সে কারণে কিন্তু ভালো ট্রিটমেন্টে থাকুন, ভালো থাকুন। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি শ্রেয়া দিয়ে বলছিলাম। কোথা থেকে বলছেন? যাদবপুর। যাদবপুর থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? মানে আমি কিছুদিন ধরে দেখতে পাচ্ছি, মাঝখানে হবে না, ওয়েটটা হঠাৎ করে খুব কমতে শুরু করেছে। আচ্ছা, বয়স কত এখন আপনার? আমার 30। আচ্ছা, শারীরিক কোনো রকম অসুবিধা আছে বা আগে কোনো রকম বড় ধরনের রোগ বা কিছু হয়েছিল? এবার স্টোন হয়েছিল, তার ওই প্লেট প্রবলেমটা হয় মাঝে সাথে। আচ্ছা, আর আপনি কি এমনি সুগার লেভেলটা টেস্ট করিয়েছেন? না, এর মধ্যে করানো হয়নি। ঠিক আছে, আপনার ওয়েট লস হচ্ছে তো? হ্যাঁ। দেখুন, ওয়েট লসের অনেকগুলো কারণ থাকে, সেটা আগে একটু খুঁজে বার করা দরকার। যেমন কয়েকটা বললাম যে আগে যদি ভবিষ্যতে আগে যদি কোনো রকম রোগ ওনার হয়ে থাকে বড় ধরনের, সেখান থেকে দেখা যেতে পারে হয়তো বা তার একটা সাইন সিমটম হিসাবে আসছে কোনো রোগ, সেই কারণের জন্য এই ওয়েট লস হতে পারে। কিংবা যদি সুগারটা আস্তে আস্তে ধরা পড়ে, সেই কারণেও কিন্তু ওয়েট লস হতে পারে। তো কিছু টেস্টের প্রয়োজন আছে আপনার, যে কেন আপনার ওয়েট লসটা হচ্ছে, বা আপনার চেস্টের একটা এক্সরে করেও দেখতে হতে পারে যে কোনো রকম ইনফেকশন আপনার শরীরের মধ্যে হচ্ছে কিনা।
তো অনেকগুলো কারণ থাকে, এটার একটা গাইডলাইন দরকার। তো এভাবে সেটা বলা সম্ভব নয়। আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে গাইড করে দেবো যে আপনি কি করলে জানতে পারবেন যে আপনার ওয়েট লসটা কেন হচ্ছে। আগে আপনার কেনটা জানা দরকার, তারপরে অবশ্যই তার সলিউশন আছে। তো একবার যোগাযোগ করুন, আপনাকে গাইড করে দেবো। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নেবো। কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি, নবদ্বীপ থেকে। নদিয়া নবদ্বীপ থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? আমার মায়ের সম্বন্ধে একটু জানবো। ওই সারা হাঁটুর থেকে একদম পায়ে গোড়ার থেকে হাঁটু পর্যন্ত প্রচন্ড দেয়। আচ্ছা, একটা কথা বলুন, আমাদের কৃষ্ণনগরে চেম্বার আছে, আপনি জানেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানেন, বেশ। মাথা ঘুরে পড়ে যায়, মাথা মনে হয় ঘুরে পড়ে যাচ্ছে। লেগে যাচ্ছে না, সবসময় মনে হচ্ছে জল ঠান্ডা লেগে যাচ্ছে। গায়ে কাপড় দিয়ে শুয়ে থাকে, টাকা দিয়ে শুয়ে থাকে, প্রচন্ড মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে। আচ্ছা, বয়স কত ওনার? ওনার বয়স কত? বয়স 60 বছর। 60 বছর। এই যে হাঁটুতে যে ব্যথা হচ্ছে, তার জন্য কোনো এক্সরে বা কিছু করানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, করানো হয়েছিল এর আগে, এবার নামটা ঠিক বলতে পারবো না। আচ্ছা, দেখুন যে যে প্রবলেম হবে নিশ্চয়ই ওখানেতে বলা হয়েছে যে ক্ষয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বলুন। হাঁটু ক্ষয়ে গেছে বলেছে তো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, তো আপনার এটা অস্টিওআর্থারাইটিস এর প্রবলেম। দেখতেছিলাম দিয়ে তাকে বলেছিল চিকের শিরে একটু চিক ধরেছে না, ক্ষয়ে গেছে বলছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, টিভির সামনে যান। আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। আপনার যে প্রবলেমটা সেটা অস্টিওআর্থারাইটিস এর প্রবলেম। তো অস্টিওআর্থারাইটিসে একমাত্র হয় যে আমাদের হাঁটুর যে গ্যাপটা থাকে সেটা আস্তে আস্তে কমে যায় এবং একটা হাঁটু জয়েন্ট একটা হাঁটুর জয়েন্টের কাছে একদম আটকে যায় এইভাবে। এবং এর ফলে কি হয়, ওই জায়গায় যত হাঁটবেন, যত মুভমেন্ট হবে, ওই জায়গাগুলো ক্ষইতে আরম্ভ করবে। যেটা আপনি বললেন, আপনি হয়তো রোগটা বলতে পারছেন না, কিন্তু এই যে ক্ষয়ে যাওয়া হয়তো আপনাকে বলেছে, এটার মানেই হচ্ছে অস্টিওআর্থারাইটিস। অবশ্যই ডেফিনেটলি অস্টিওআর্থারাইটিসের ট্রিটমেন্ট আছে। তার সাথে সাথে বললেন যে ওনার মাথা ঘুরেছে, পড়ে যায়। বয়স যখন বাড়তে থাকে আমাদের সোডিয়াম পটাশিয়াম লেভেলটাও হয়তো অনেক সময় ফল করে। তো সেটা একবার দেখে নেওয়া দরকার যে ওনার সোডিয়াম লেভেলটা ফল করছে কিনা, এবং যদি ফল করে তাহলে সোডিয়াম পটাশিয়ামের জন্য আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। তো আপনাকে একটা কথাই বলবো, কৃষ্ণনগরে আমাদের চেম্বার আছে, আমি নিজে ওখানেতে থাকি। তো একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে সামনের ডেটটা বলে দেবে। সামনের ডেটে একবার এসে আমার সাথে যোগাযোগ করুন, এবং যদি কোনো রিপোর্ট যেগুলো আছে বা এখন যদি কোনো ট্রিটমেন্ট করান, সেই কাগজপত্র এবং রিপোর্টটা নিয়ে একবার আসুন, আমি একবার দেখে নিই, দেখে ডেফিনেটলি বলে দেবো কি করলে আপনি এখন ভালো হবেন এবং ভবিষ্যতে কিভাবে থাকলে ভালো থাকবেন। একদম। আপনার পরিবারে হয়তো এই সমস্যাটা আপনার মায়ের প্রথম হয়েছে, কিন্তু ডাক্তারবাবুদের কাছে প্রত্যেক দিন এরকম কিন্তু বেশ বহু সমস্যা নিয়ে পেশেন্টরা আসেন এবং তাদের কিন্তু ভালো তারা করছেন, ফলে কনফিডেন্সটা কিন্তু ডাক্তারবাবুদের প্রচুর রয়েছে। আপনার কাছে বিষয়টা নতুন হলো, ডাক্তারবাবুদের কাছে কিন্তু নয়। তাই আপনার বাড়ির কাছাকাছি চেম্বারে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে দায়িত্ব সহকারে। পুরনো যাদের রিপোর্ট থাকবে সেই রিপোর্ট নিয়ে আসতে কিন্তু ভুলবেন না। সুগার নিয়ে আলোচনা করছিলাম, ঘরে ঘরে সমস্যা। চাইছি প্রচেষ্টা আমাদের যে আমরা এই সমস্যাটাকে যতটা পারবো সংক্ষিপ্ত করার, ছোট করার কিন্তু চেষ্টা করব, যাতে আমাদের পরিবার থেকে এই সমস্যাটা দূরে চলে যায়। অনেকের একটা প্রশ্ন থাকে, আমার মা এবং বাবা দুজনের কিন্তু সুগার রয়েছে, বেশ ভালো মাপের সুগার রয়েছে, অনেকটা হাই সুগার, তাহলে কি আমরা সন্তান হিসেবে এটা সম্পত্তির মতন পেতে পারি? তো কি উত্তর থাকবে? হ্যাঁ, অবশ্যই। কারণ আমি ফার্স্টেই বললাম কারণ থাকে দুটো, একটা জেনেটিক কারণে আসে আর একটা থাকে আমাদের শারীরিক কারণ। তো জেনেটিক কারণ যদি আমাদের ফ্যামিলির মধ্যে থাকে হিস্ট্রি, তাহলে কিন্তু আসার সম্ভাবনা অনেকটা বেশি। এই নয় যে আসবেই, তো হয়তোবা দেখা যাবে যে 70 to 80% চান্স আছে তার সুগার হবার, এবং বাকিটা ডিপেন্ড করবে ওনার লাইফস্টাইল, উনি কিভাবে থাকছেন, কিভাবে কি খাবার খাচ্ছেন, কতটা কন্ট্রোল করছেন, তো তার উপরে তো ডিপেন্ড করবে। হ্যাঁ, অবশ্যই জেনেটিক একটা কারণ থাকে, কিন্তু আমি শুরুতেই বললাম যে জেনেটিক কারণ হোক কিংবা শারীরিক কারণ হোক, সুগারটাকে কন্ট্রোল করা সম্ভব, এবং সুগারের জন্য আজীবন মেডিসিন খেয়ে যেতে হবে না। সেটা আমরাই একমাত্র জিনিসটা করেছি, আমরা সেটা দেখিয়েছি, প্রুভ দেখিয়েছি যে এখনো অনেক পেশেন্ট আছে যারা সুগারের জন্য ট্রিটমেন্ট করেছে
এবং এখনো পর্যন্ত ট্রিটমেন্ট করার পর তারপর যখন আমরা বলে দিয়েছি যে এই জিনিস পালন করবে, সেই পালনগুলো করে কিন্তু এখন উইদাউট মেডিসিনে উনি ভালো আছেন, সুস্থ আছেন এবং শারীরিক এই সুগারের জন্য কোনো রকম অসুবিধা হচ্ছে না। একদম। এত ভালো খবরগুলো শুনলে নিজেদেরও কিন্তু ভালো থাকার ইচ্ছেটা বেড়ে যায়। তাহলে কি করতে হবে? আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার নোট করতে হবে আর আপনার বাড়ির কাছাকাছি চেম্বারে যোগাযোগ করতে হবে। আরেকবার একটু বলে রাখবো আপনাদের যে বনগাঁয় কিন্তু আমাদের চেম্বার থাকে। এবারে বনগাঁয় কিন্তু থাকছেন ডক্টর এস ভাদুরী, ক্যানিং এ থাকছেন ডক্টর আর দে, মালদায় থাকছেন ডক্টর এস ঘোষাল, বা আপনারা পেয়ে যাচ্ছেন বর্ধমানে ডক্টর বি শর্মাকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুর চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন হেরিয়াতে ডক্টর এ হালদারকে, মেছেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আরামবাগ চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গুয়াহাটি চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পুরুলিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আলিপুরদুয়ারে কিন্তু পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড় চেম্বারে এবারে কিন্তু থাকছেন ডক্টর এস ভাদুরী, রায়গঞ্জ চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলে আমাদের চেম্বার রয়েছে, প্রত্যেকবারের মতন এবারও থাকবেন ডক্টর বি শর্মা, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, আগরতলায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। কলকাতার মধ্যে মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে, ল্যান্সটাউন হাজরা শিশু মঙ্গল হসপিটালের একদম অপোজিটে আমাদের চেম্বার রয়েছে, হাতিবাগান চৌমাথার একেবারে পাশে আমাদের চেম্বার রয়েছে, এছাড়া খিদিরপুরে আমাদের চেম্বার রয়েছে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে যোগাযোগ করুন। প্রত্যেক বৃহস্পতিবার করে সংস্থার ডিরেক্টর বি শর্মা থাকেন শুধুমাত্র আপনাদেরই জন্য। আর কে আছেন ফোনে? নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? সমীর ঘোষ বলছিলাম পাঁশকুড়া থেকে। পাঁশকুড়া থেকে, হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা বলতে এই ওয়েদারে ঠান্ডা গরম খুব লেগে যাচ্ছে, শরীর খুব খারাপ থাকে। বেশ। এই ঠান্ডা যেটা লাগছে, এটা কি ঠান্ডার ধাত আপনার আছে আগে থেকে? হ্যাঁ বলুন। হ্যাঁ, ঠান্ডা ভাব তো রয়েছে। আচ্ছা, দেখুন মেন জিনিস হচ্ছে আপনার ইমিউনিটি পাওয়ার, আর তার সাথে সাথে যেটা দরকার সেটা হচ্ছে একটু অ্যালার্জির টেস্ট করে নেওয়া দরকার। অনেক সময় অ্যালার্জি যদি শরীরের মধ্যে থাকে, সেটা কি করে আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে নষ্ট করে দেয়, এবং যখনই ইমিউনিটি পাওয়ারটা আমাদের কমে যাবে তখন এই ঠান্ডা লাগা, চট করে ঠান্ডা লাগা, হাঁচি কাশি, এই জিনিসগুলো কিন্তু লেগেই থাকবে। তাই আপনার ওই যখন সমস্যা হচ্ছে তখন হয়তো আপনি ওষুধ খাচ্ছেন, ভালো হয়ে যাচ্ছেন, তারপর দেখা যাচ্ছে আবার কিছুদিন পর গিয়ে আবার সেটা ফেরত আসছে। কারণ হচ্ছে আপনার শরীরের মধ্যে কোথাও না কোথাও এই রোগের উৎসটা আছে। চট করে ঠান্ডা তখনই লাগে কিংবা হাঁচি কাশি তখনই হয় যখন আমাদের ইমিউনিটি পাওয়ার কম হয়। তো সেটা একবার দেখে নিতে হবে যে আপনার অ্যালার্জি শরীরে আছে তো কতটা পরিমাণ আছে। তো যতক্ষণ না সেই কারণটা ট্রিটমেন্ট করবে আপনার এই প্রবলেমটা রয়েই যাবে। তো যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনি কোনো ট্রিটমেন্টের মধ্যে আছেন কিন্তু আপনি ভালো হচ্ছেন না, তো আপনাকে বলবো যে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে একবার যোগাযোগ করুন আমাদের সাথে। যদি কোনো কাগজপত্র থাকে সেগুলো নিয়ে আসুন, আমরা গাইড করে দেবো কি করলে আপনি জানতে পারবেন আপনার কি কারণের জন্য ইমিউনিটি পাওয়ারটা কমে যাচ্ছে এবং কিভাবে আপনি ট্রিটমেন্ট করলে সুস্থ হবেন এবং ভবিষ্যতে সুস্থ। একদম সময় ভীষণই সংক্ষিপ্ত। সুগার বা ডায়াবেটিস বা সাইলেন্ট কিলার নিয়ে আমরা আলোচনা করছিলাম। ডাক্তারবাবু অনেকবারই আলোচনার মধ্যে এনেছেন বিষয়টাকে, তাও আরেকবার একটু শুনতে চাইবো যে আমার সুগার বা ডায়াবেটিস হলো না তো, আমার তো বয়স 30-এর উপরে হয়ে গিয়েছে, তাহলে ঠিক কিভাবে আমি বুঝবো যে আমার এই সমস্যায় আমি আক্রান্ত হয়েছি? একটু কিছু সিমটম থাকে যে আমাদের খিদের পরিমাণ বেড়ে যাচ্ছে, তার সাথে সাথে দেখা যাচ্ছে যে আমাদের কাজ করার বা হাঁটা চলার একটা ইচ্ছা থাকছে না, মনে হচ্ছে একটা লেজি ভাব সারাক্ষণ। তার সাথে সাথে দেখা যাবে যে আমাদের খুব ঘন ঘন ইউরিন যেতে হচ্ছে। তো কিছু জিনিস এটা সিমটম থাকে যে তার সাথে সাথে জলের তেষ্টাটাও বেড়ে যাবে। তো এই সিমটমগুলো দেখা যায় যে সচরাচর আমাদের সুগার যদি হয়। কিন্তু একটা কথা আমরা বারবার ধরে বলি যে 30+ হয়ে গেলে প্রত্যেকটা মানুষকে দরকার যে ব্লাড টেস্ট করে দেখা, কিছু রুটিন এক্সামিনেশন থাকে, সেইটা আমাদের 2 মাস 3 মাস ছাড়াই আমাদের করিয়ে নেওয়া দরকার, যাতে এই সুগারটা যদি না হয় বা যদি আসে আমরা যাতে আগে থেকে জানতে পারি।
একদম তাই ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন আপনি, যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ থেকে রেহাই পান আপনি, এই আশা আমাদের, এবং সে কারণে প্রচেষ্টা কিন্তু আমাদের রয়েছে। চেষ্টা কিন্তু আমরা অন্য বড় তো করে যাচ্ছি আপনাকে ভালো রাখার জন্য। আজকে হাতে সময় একদম নেই, এনবিপির যে কোনো চেম্বারে আপনি যোগাযোগ করতে পারেন যদি আপনার ইচ্ছে থাকে। তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে শুরু করুন। এখন এই পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।